প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাত্রা, সেখান থেকে আগামীকাল যাবেন চীনে। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী, বললেন পরিমাণে অল্প হলেও করের আওতায় আনতে হবে মানুষকে। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব, এটি জানতে তদন্তের প্রয়োজন নেই বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 2টা 45 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফর ঘিরে মালয়েশিয়ার বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। শ্রমবাজার সহ অমীমাংসিত নানা সমস্যার সমাধান মিলবে বলে প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে বিস্তারিত জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর এই 2 দিন ব্যাপী সফর যেমন শ্রমবাজার ও বিনিয়োগ আকর্ষণের বার্তা দিচ্ছে, তেমনি তুলে ধরছে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কূটনৈতিক কৌশলও। বহুদিনের অনিশ্চয়তা আর ভিসা জটিলতার পর আবারও আশার আলো দেখছেন মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা বাংলাদেশিরা। আর সেই প্রত্যাশার পারদকে উচ্চতায় নিয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় প্রত্যাশা এখন শ্রমবাজারকে ঘিরে। ব্যবসা কিংবা কর্মী নিয়োগে অনিশ্চয়তা নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর সফরে তা অবসান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার প্রবাসীরা একটা জিনিস আশা করি ওনার কাছ থেকে, মালয়েশিয়ার ভিতরে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য। এখন বেশিরভাগ লোকই অবৈধ, বিভিন্ন ঝামেলা, ওনারা টাকা পয়সার সমস্যা। দেশে শ্রমিক আনানের যে সহজ পদ্ধতিটা, এইগুলার জন্য হয়তো আমাদের একটা চাওয়া থাকতে পারে। উনি আমাদের মনের আকুতিগুলো বুঝতে পারেন এবং সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্য হবে বলে মনে করছি। 2 সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে প্রবাসীরা যাতে স্বল্প খরচে মালয়েশিয়া আসতে পারে এবং যে ধরনের জটিলতার কারণে প্রবাসীদের আসা বন্ধ হয়ে যায়, বিশেষ করে শ্রমিক আসা বন্ধ হয়ে যায় মালয়েশিয়াতে, সেগুলো সরাহা সমস্যার সমাধান হবে, এটাই আমরা আশা করছি। আমরা প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং অনেক আকাঙ্ক্ষিত, অনেক আনন্দিত, এবং আমি আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, 2 দেশের মধ্যে সম্পর্ক আর উন্নয়ন হবে, জোরদার হবে। শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়েও গুরুত্ব পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার, এই শ্রমবাজারে সম্প্রসারণের বিষয় বা বাংলাদেশি কর্মীদের এখানে নিয়োগের বিষয়টাই হয়তো আলোচিত হবে। তাছাড়া আমাদের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের ওয়েলফেয়ারের বিষয়টা হয়তো তাদের মাঝে আলোচনায় আসবে। আমি আশা করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্কের নতুন যুগের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার যেমন রপ্তানি বাড়বে, তেমনি শ্রমিকদের নানা সমস্যারও সমাধান হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর ঘিরে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার বিষয়ে কি জানতে পেরেছেন? আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে উপস্থিত রয়েছেন মালয়েশিয়া সরকারের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হাই কমিশনার সহ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং
প্রধানমন্ত্রীকে রিসিভ করে তারপরে সাংগ্রাইলাতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি আজকে অবস্থান করবেন এবং আর কি তিনি অবস্থানের পর কিছুক্ষণ পরেই তিনি সেখানে একটি সুধী সমাবেশ বক্তব্য রাখবেন এবং সেখানে বিএনপি নেতাকর্মী সহ অন্যান্য সহ সুধী সমাজের লোকজন তারা উপস্থিত থাকবেন এবং আগামীকাল সকালে তিনি পুত্রজায়া যাবেন সেখানে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন এবং সেখানে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সমঝোতার স্মারক হওয়ার কথা জানানো হচ্ছে এবং জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে যে দীর্ঘদিন ধরে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য তুলে ধরবেন এবং এই সংকট কাটাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তিনি তার বক্তব্য তুলে ধরবেন এবং এখানকার যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা আশা করছেন যে এই সংকটটি সুরাহা হবে এবং আগের মতো মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি হবে এবং বাংলাদেশি এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন এবং দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারবেন। অন্যদিকে যারা ব্যবসা বাণিজ্য এখানে করছেন দীর্ঘ বছর ধরে তারাও আশায় আছেন যে এখানে ব্যবসায়িক অনেক কিছু জোট ঝামেলা পোহাতে হচ্ছে, সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আজকে হয়তো যে আপনার যে সভাটি রয়েছে সেখানে ব্যবসায়ীরা তাদের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরবে এবং যেহেতু আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক সেই বৈঠকের আগে এই সভাটিকে ঘিরে অনেক প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে নেতাকর্মী ব্যবসায়ী সহ সবার মধ্যে যে এতদিনকার যে এখানকার যে দীর্ঘদিনের যে সমস্যা সেগুলো আজকে তারা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন, নিজেরা সেগুলো উপস্থাপন করবেন এবং এর থেকে বড় ধরনের একটা বাংলাদেশের জন্য ভালো কিছু ফল বয়ে আনবে এবং যেটি আগামী দিনে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে আরো বাড়িয়ে দিবে এবং এখানে জনশক্তি যে বাজার রয়েছে সম্প্রসারিত হবে এবং দু দেশের সম্পর্কে একটি নতুন মাত্রায় যাচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। রয়েছেন তারা বলছেন যে জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মধ্যে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনো পারফেক্ট বলা যাবে না, এটা এখনো যাচাই বাছাই করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। প্রস্তাবিত বাজেটে অনেক প্রতিশ্রুতি থাকলেও তা বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুভা মাহফুজের রিপোর্ট। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে কেমন হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এই বিষয়ে বিস্তারিত জানতেই রবিবার রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি জানায়, বহু আশাবাদের এই বাজেটে সাধারণ মানুষের জন্য বেশি স্বস্তি নেই। আর অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি বন্ধ না করা গেলে বাজেটের ভালো উদ্যোগগুলো থমকে যাবে। প্রতি বছরই বাজেটের আকার বাড়ে, এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। 2026-27 অর্থ বছরের বাজেটকে অর্থবহ করতে হলে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে এবং অপচয় রোধে কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। ইমপ্লিমেন্টেশন ফেলিয়ার্স ইজ অ্যাজ বিগ এ প্রবলেম অ্যাজ কারাপশন। দুর্নীতি আমাদের অন্যতম প্রধান সমস্যা, যা নিয়ে সবসময় আলোচনা হয়। এনবিআর এর বাইরে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে কোনো জবাবদিহিতা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, অথচ সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানোর পাশাপাশি এনবিআরকে রাজস্ব বাড়ানোর যে চাপ দেওয়া হচ্ছে, একই আর্থিক শৃঙ্খলা এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর উপরও প্রয়োগ করা উচিত। Only 37 are in a way functioning. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারের নেয়া ঋণের বোঝার পাশাপাশি স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনও যথার্থ বলার সুযোগ নেই। ঘোষিত এই বাজেটে এখনও যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট, এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে যে বঙ্গর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity. শুধু পোশাক খাত নয়, অন্য যে কেউ যে কোনো পণ্য রপ্তানিতে বন্ড সুবিধা পাবেন বলেও জানান অর্থমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, হাম মোকাবেলায় বর্তমান সরকারের সাফল্য আছে। 5 এপ্রিল হামের টিকার জরুরি ক্যাম্পেইন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যেই 5 বছর পর্যন্ত প্রায় সব শিশুকে হামের টিকায় দেওয়া হয়েছে। তিনি জানান, সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা ও জেলা পর্যায়ে পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন প্রসূতির সেবা নিশ্চিত করা যায়, সেটাই সরকারের লক্ষ্য। বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটাকে কিভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি যে আমাদের মায়েদেরকে নিরাপদ মাতৃত্ব এবং নিউবর্ন কেয়ার, এগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা আরও কিভাবে শক্তিশালী করতে পারি, এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি যে বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান বলেছেন, সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত বাহিনীর প্রতিটি সদস্য। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান্ট 2023B এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2026 ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও CNRD দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো তৈরির কাজ চলছে। বন্ধুপ্রতিম দেশ থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট, আধুনিক যুদ্ধজাহাজ এবং বিভিন্ন সক্ষমতার সামুদ্রিক প্ল্যাটফর্ম সংযোজন চলমান রয়েছে। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে উপকূলীয় এলাকায় শোর বেসড সারফেস সার্ভেইলেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, অত্যাধুনিক এন্ট্রি ড্রোন সিস্টেম ও জিএমআর স্থাপনের কার্যক্রম চলছে। এর আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ের কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন তিনি। ময়মনসিংহে ত্রিশালে 5.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় গতরাতে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানান, মসজিদের ইমাম শাহিনুর ইসলামের কাছে পবিত্র কোরআন শিখতে যেত শিশুটি। বাড়ি ফিরতে দেরি হয় ভুক্তভোগীর মা মসজিদের ভেতরে গিয়ে শিশুটির অবস্থা দেখেন। পরে স্থানীয়রা শাহিনুরকে ধরে পুলিশে দেয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে শিশুটির পরিবার। উজানের তীব্র পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত বাড়ছে সুরমা ও কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। এর মধ্যে নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত 3 দিন ধরে কখনো থেমে থেমে আবার কখনো অবিরাম বৃষ্টিপাতের পর আজ সকাল থেকে সিলেটের আকাশে মেঘের আনাগোনা কিছুটা কম। তবে ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসছে তীব্র পাহাড়ি ঢল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারার শেওলা পয়েন্টে পানি দ্রুত বাড়ছে। এছাড়া সারি, গোয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানিও ক্রমাগত বাড়ছে। উজান ও দেশের অভ্যন্তরে আগামী 2-1 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করবে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদা পাথর এলাকায় যাওয়া বন্ধ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন
সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এ আহ্বান জানান তিনি। কলেজের গভর্নিং বডির সভাপতি ইসমাইল সম্রাটের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর গোলাম রব্বানী। খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজন কমান্ডার KM ওবায়দুল হক। গোপালগঞ্জে মোশারেফ হোসেন মোল্লা নামে এক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক মুক্তিযোদ্ধা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। বাজেটে শুল্ক বৃদ্ধির কারণে টায়ারের দাম 15 থেকে 30% বৃদ্ধির আশঙ্কা করছেন টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপের নেতারা। চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলনে এ শঙ্কা জানান তারা। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাইনুদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ অন্যরা। ঢাকার ধামরাইয়ে জব ফেয়ার করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। 15টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই মেলায় 389টি চাকরি প্রার্থীর আবেদন জমা পড়ে। তাদের শতাধিক জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হয়। সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা নিয়ে শুরু হয়েছে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম। এর অংশ হিসেবে দিনব্যাপী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে 4 জেলার কৃষক, কৃষি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ সভা হয়। প্রকল্প উপস্থাপন করেন পরিচালক মোহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম সহ অন্যরা। দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং আলুর ভাড়া প্রতি কেজি 5 টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে কৃষক সমাজ। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে কৃষক কৃষানীরা অংশ নেয়। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে সাভারে। সাভার মডেল কলেজ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাত্রা, সেখান থেকে আগামীকাল যাবেন চীনে। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে 2 বছর সময় চাইলেন অর্থমন্ত্রী, বললেন পরিমাণে অল্প হলেও করের আওতায় আনতে হবে মানুষকে। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব, এটি জানতে তদন্তের প্রয়োজন নেই, বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।